আমি পারবো না, এখনই দম বন্ধ হয়ে আসছে। আমি কিছুতেই অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই বিয়ে করলে আমি মারা যাব। প্লিজ তুমি কিছু একটা করো, নয়তো আমাকে গলা টিপে মেরে ফেলো। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। কান্না করতে করতে বিয়ের সাজে বলে ওঠে ছোঁয়া। ঋষির চোখ থেকেও অনবরত রক্তের নোনা জল কপাল বেয়ে গড়িয়ে পড়ছে। ঋষি বুকে পাথর চেপে রেখে ছোঁয়ার কাঁধ শক্ত করে ধরে। তোমাকে পারতেই হবে ছোঁয়া, তোমার সাথে জড়িয়ে আছে তোমার বাবার সম্মান। ছোঁয়া অসহায় চোখ তুলে তাকায়, ভেজা গলায় বলল, আমাকে পাশের রাস্তা থেকে বিষ এনে দিতে পারবে? আমার শেষ ইচ্ছাটা পূরণ করো। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি সত্যি সত্যি মরে যাব। আমাকে দূরে ঠেলে দিও না। ঋষি এদিক ওদিক তাকিয়ে নিজেকে সংযত করল। ছোঁয়ার চোখের জল মুছে দিয়ে বলল, তুমি কি আমার সাথে যেতে চাও? তুমি চাইলে এখনই তোমাকে নিয়ে যাব, কোনো বাধা মানব না। আমরা পালিয়ে দূর দেশে চলে যাব। ছোঁয়া কান্না চোখে ঋষির দিকে তাকায়, চোখ থেকে গড়িয়ে পড়ছে অনবরত জল। কষ্টমুখে ভেজা গলায় বলল, আমি এমন কোনো কাজ করব না। আমি তোমাকে আর কারোর সামনে ছোট করতে পারবো না। আমি এমনটা কিছুতেই চাইবো না, আর তোমাকেও করতে দিব না। প্লিজ ছোঁয়া, একবার ভেবে দেখো, তোমাকে ছাড়া আমি নিজেও ভালো নেই। আমিও কিছুতেই মেনে নিতে পারছি না। ছোঁয়া ভেজা গলায় বলল, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে প্লিজ। এতটাই শক্ত করে ধরবে যেন অন্য কারো আলিঙ্গনে তোমার ছোঁয়া হারিয়ে না যায়। আমি তোমার ছোঁয়া হয়ে থাকতে চাই। ঋষি কোনো জবাব না দিয়ে ছোঁয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। ছোঁয়া ঋষির স্পর্শ পেয়ে হাউ মাউ করে কান্না শুরু করে। তাদের ভালোবাসার সাক্ষী দুজনে চোখের জল। ছোঁয়া ঋষির বুকে মুখ লুকিয়ে কষ্টমাখা ভেজা গলায় বলল, আমাকে প্লিজ একটু বিষ এনে দাও। আমি তোমার স্পর্শ ভুলতে পারবো না। তোমার ছোঁয়া তোমাকে ছাড়া কোথাও যেতে পারবে না। তুমি তোমার ছোঁয়াকে আটকাও। আমি তোমায় খুব ভালোবাসি। ঋষি কোনো জবাব দিচ্ছে না। ছোঁয়াকে শক্ত করে জড়িয়ে ধরে চোখের জল ফেলে যাচ্ছে। ছোঁয়াকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছে, কেউ তাদের আলাদা করতে পারবে না। অতিরিক্ত কান্না করার জন্য কথাও বলতে পারছে না। ঋষি কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলেছে। ছোঁয়া আষ্টে পিষ্টে আরও শক্ত করে ঋষিকে জড়িয়ে ধরে। এটাই তার শেষ জড়িয়ে ধরা। আর কোনো দিন ঋষি তার সামনে আসবে না। ঋষি অসহায় কষ্টমাখা ভেজা গলায় বলল, তুমি কেন নিজেকে দুর্বল ভাবছ? মারা যাওয়ার কথা বললে আমি নিজেই মারা যাব। তোমাকে ভোলা আমার পক্ষে অসম্ভব। তুমি যদি আর একবার মারা যাওয়ার কথা বলো, তাহলে আমি এখনই নিজেকে শেষ করে দেব। তোমার একা কষ্ট হচ্ছে, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি এই বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছি না। আমাদের ভালোবাসা কি অসমাপ্তই থেকে যাবে? ছোঁয়া ভেজা গলায় বলল, প্লিজ কিছু একটা করো। আমি তোমার প্রতি আমার আসক্ত কমবে না। সুখী হও ছোঁয়া। আদৌ সুখী হওয়া সম্ভব? তোমাকে ছাড়া আমি কিভাবে সুখী হব? বিধাতার নামে আমার সুখ তোমায় দিলাম, আমার সবটুকু সুখ তোমায় লিখে দিলাম। স্বামী সোহাগী হও। আমি কিছুতেই সুখী হতে পারবো না। তুমি চারিদিকে উৎসবের আমেজ। বর এসে পড়েছে। ছোঁয়ার বান্ধবীরা ছোঁয়াকে টানছে। অন্যদিকে ঋষির বেস্ট ফ্রেন্ড অর্পণ ঋষিকে টানছে। কেউ কাউকে ছাড়ছে না। দুজনেই আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে। অনেক কষ্টে দুজনকে আলাদা করে। অর্পণ ঋষির হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। ছোঁয়া এক দৃষ্টিতে ঋষির দিকে তাকিয়ে আছে। ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে চোখের জল ফেলে যাচ্ছে। একসময় ভালোবাসার মানুষ চোখের আড়াল হয়ে যায়। ছোঁয়াকে টানতে টানতে বিয়ের পিঁড়িতে নিয়ে আসে। ঋষি রাস্তায় এসে প্রাণপ্রিয় বন্ধু অর্পণকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। ঋষি অর্পণের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার ধারের কাছে আসার চেষ্টাও করবি না। আমি কখন কি করে ফেলবো জানা নেই। ঋষি এক প্রকার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। অর্পণ ঋষির কথা গায়ে লাগায় না। ঋষি এক প্রকার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। অর্পণ ঋষির কথা গায়ে লাগায় না। ঋষি যা বলছে তা তার মন থেকে বলেনি, মনের ভিতর জমে থাকা ক্ষোভ আর ঘৃণা নিয়ে বলেছে। অর্পণ ঋষির পিছনে পিছনে যেতে থাকে। মেইন রাস্তায় পাহাড়ি রকমের গাড়ির চলাচল। ভুলবশত কিছু করতে পারে, সে ভয়ে অর্পণ কিছুতেই ঋষিকে একা ছাড়বে না। ঋষি এক ধ্যানে হেঁটে যাচ্ছে। অর্পণের হাঁটার শব্দ ঋষির কানে আসছে। ঋষির মন বলছে এখন অর্পণকে কষিয়ে কয়েকটা থাপ্পড় বসাতে। প্রায় 1 কিলোমিটার হেঁটে আসে ঋষি। হাঁটতে হাঁটতে পা চিনচিনে ব্যথা করছে, তবুও হেঁটে যাচ্ছে। দূর পথে সে একটা রিক্সা চোখে পড়ে। ঋষি রিক্সায় উঠে বসে।
রিক্সা চলতে শুরু করলে মানা করে দেয়। অর্পণ দৌড়ে এসে রিক্সায় ওঠার পর রিক্সা চলতে শুরু করে। ঋষি অর্পণের হাত চেপে ধরে ভেজা গলায় বলল, আজ থেকে অন্য কারো হয়ে গেল। আমি তাকে দেওয়া কথা রাখতে পারলাম না। আমি একজন ব্যর্থ প্রেমিক। ছোঁয়ার চোখে আমি অপরাধী হয়ে গেলাম। আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। অর্পণ কি বলে সান্ত্বনা দেবে কিছুই খুঁজে পাচ্ছে না। ঋষিকে না দেখলে অর্পণ জানতে পারতো না ছেলেরা এইভাবে কাঁদে। কিছু সময় পর ঋষির চোখে জল মুছে কষ্টমাখা কণ্ঠে বলল, ছেলেদের কাঁদতে নেই, আমি কেন কান্না করছি? আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আত্মহত্যা মহাপাপ জেনেও সুইসাইড করতাম, কিন্তু আমার মা বাবাকে দেখবে কে? আমি ছাড়া তাদের যে কেউ নেই। আমি ছাড়া আমার বোনের আবদার পূরণ কে করবে? আমার বোন জানতে পারলে খুব কষ্ট পাবে। অর্পণ ঋষিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমরা তোদের বাসায় এসে পড়েছি। আমি আজ মতিঝিল যাব না, তোর সাথে থাকবো। ঋষি হাসার চেষ্টা করে বলল, ভয় নেই, আমি কোনো ভুল পদক্ষেপ নিব না। আমাকে একটু একা থাকতে দিবি? আমার খুব কষ্ট হচ্ছে রে। একা থাকলে হয়তো কিছু কষ্ট কমবে। অর্পণ জানে ঋষিকে একা ছাড়া যাবে না, তবুও ঋষির চোখ রাঙানো দেখে একা রেখে চলে আসে। রাতের আধারে ঋষি নিজের রুমে চোরের মতো প্রবেশ করে। রুমের লাইট অন করতে বিছানার উপর নিজের বোনকে দেখে ঘাবড়ে যায়। কিছু বলতে নিবে তার আগে নিজের বোন এসে বলল, তুই এই কাজ কিভাবে করলি? তুই আমার ফ্রেন্ডের সাথে প্রেম করিস, আমি জানি না। ঋষি বোনের রাগ দেখে বুঝতে পারে তার বোন তার প্রতি রেগে আছে। বুকে পাথর চেপে রেখে হাসার চেষ্টা করে বলল, এসব আবল তাবল কি বকছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? আর তুই আমার রুমে কেন? যা, তোর রুমে যা। তুই কেন আমার কাছ থেকে সব কিছু লুকোতে চাইছিস? আমি সেখানে উপস্থিত ছিলাম, তুই সেখান থেকে কই গেছিলি? তোর ফোন বন্ধ কেন? তোকে আমি কতবার ফোন দিয়েছি। ছোঁয়ার ভালোবাসা কিভাবে ছাড়তে পারলি? ঋষি বোনকে কাছে টেনে বলল, আমার বোন দেখে অনেক বড় হয়ে গেছে। ভালোবাসলে যে পেতে হবে এমন কোনো সংবিধান নেই। তুই ছোঁয়ার বাবাকে বোঝাতে পারতি। ছোঁয়ার বাবার কাছে 1 বছর সময় চেয়ে নিতি। তুই মাত্রই মাস্টার্স দিয়েছিস, 1 বছর ছোঁয়া তোর জন্য অপেক্ষা করতে পারলো না? ঋষি নিজের চোখের জল মুছে নেয়। কেন চোখে আজ এত জল আসছে ঋষির জানা নেই। বুকে হাজারো কষ্ট চাপা দিয়ে মলিন কষ্ট মাখা কণ্ঠে বলল, ছোঁয়া বড় মেয়ে, তার ছোট আরও 3টি বোন আছে। তার বিয়ের জন্য তার ছোট বোনের বিয়ে আটকে আছে। এমন অবস্থায় কি করা উচিত? আমার জন্য অপেক্ষা কিভাবে করবে বল? অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ক্ষোভ নিয়ে বলল, ছোঁয়ার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। আমরা ভালো ফ্যামিলি থেকে বিলং করি। আমাদের এত বড় বাড়িতে ছোঁয়ার জায়গা হতো না, না খেয়ে মারা যেত। কোনো বাবা মাই চায় না তার মেয়েকে বেকার ছেলের হাতে তুলে দিতে। আমি তো বেকার নাকি তোর ভাই বলে সেটাও তোর চোখে পড়ছে না? দেখ, আমি হাসছি, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুই কেন কান্না করছিস? ভেজা গলায় বলে উঠল। ঋষি জানে তার বোন তাকে কতটা ভালোবাসে। ছোটবেলায় ঋষি অসুস্থ হলে কষ্ট সে পেত। ঋষি কান্না করলে সেও কান্না করত। মা বকা দিলে সে কান্না করত। ঋষি নিজের কষ্ট আড়াল করতে চাইছে, কিন্তু বোনের ভালোবাসার কাছে হেরে যাচ্ছে। জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, তোর ভাই হেরে গেছে জীবন যুদ্ধে বোন। ভেজা গলায় বলে উঠল, তোর চোখে জল কেন? তুই কেন ছোঁয়ার জন্য কষ্ট পাচ্ছিস? ছোঁয়া তার বাবাকে বলে সব ঠিক করতে পারতো। ঋষি কষ্ট মাখা ভারী গলায় ক্ষোভ নিয়ে বলে উঠল, রুম থেকে চলে যা, আমাকে কিছু সময় একা থাকতে দে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে একা থাকতে দে। ঋষি সারা রাত অতিবাহিত করে নির্ঘুমে। ঘুমের 2টো মেডিসিন খাওয়ার পরেও চোখের পাতায় ঘুম নেই। ছোট চোখের মণিচোরা শুধু ছোঁয়ার ভালোবাসায় খুঁজে চলেছে। সারা রাত কেটে যায় নিকোটিনের ধোঁয়ায়। যে ছেলে নিকোটিনের ধোঁয়া সহ্য করতে পারতো না, আজ তার হাতের মাধ্যমে নিকোটিনের ধোঁয়া বের হচ্ছে। এক রাতের ভাগ্য মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। ভার্সিটির কৃষ্ণচূড়া গাছের নিচে নীরবে নির্ভীতে বসে আছে 3 জোড়া চোখ। সকলের অসহায় দৃষ্টি তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। স্তব্ধতা বিরাজ করছে 4 জনের মাঝে। ছোঁয়ার চোখ থেকে টুক করে 2 ফোঁটা অশ্রু কপাল বেয়ে গড়িয়ে পড়ল। ছোঁয়া ভার্সিটি থেকে না গেলে হয় না?
তুই না থাকলে আমরা কিভাবে অকারণে হাসবো? তোর হাসি আমাদের সকলের মন ছুঁয়ে যায়। তিথি মুখ গোমড়া করে বলে উঠল। অর্পি তিথির কথা কেড়ে নিয়ে পড়ল। এখান থেকে চলে যাওয়া ভালো। এখানে থাকলে শুধু শুধু ছোঁয়া কষ্ট পাবে। এখানে না থাকাটাই বেটার মনে হয়। আমরা আস্তে আস্তে তোর কথা ভুলে কষ্ট কমাতে পারবো, কিন্তু তুই পারবি না ছোঁয়া। তিথি কর্কশ কণ্ঠে ক্ষোভ নিয়ে পড়ল। দাদিমাদের মতো কথা বলবি না অর্পি। তুই যদি আর একটা কথা বলিস তোকে লাথি দেব। ছোঁয়া চোখে জল মুছে ঠোঁট ভিজিয়ে নেয়। ভেজা গলায় কষ্টমাখা কণ্ঠে বলল, না তিথি, এখানে আমি থাকতে পারবো না। আমি এখানে থাকলে ঋষি নিজের জীবনে এগিয়ে যেতে পারবে না। আমি চাই না আমার জন্য ঋষি কষ্টে থাকুক। আমি তার কষ্ট। তিথি ছোঁয়ার কথা শেষ করতে দিল না। ছোঁয়ার মুখের উপর বলে উঠল, আমার সাথে কথা বলার চেষ্টা করবি না, একদম নাটক করবি না। সব ছেলেরা এক হয়, প্রথমে বড় বড় কথা বলে প্রেমের জালে ফাঁসায়, কাজের সময় লেজ গুটিয়ে পালিয়ে যায়। এর জন্য আমি ছেলেদের বিশ্বাস করি না। প্রকৃতি এবার নীরবতা ভেঙে চোখ পাকিয়ে রাগী গলায় বলল, তিথি, আমার ভাইয়ার নামে একটাও বাজে কথা বলবি না। আমার ভাই ছোঁয়াকে মাঝপথে রেখে চলে আসেনি, বরং ছোঁয়া আমার ভাইকে দুঃখের সাগরে রেখে চলে গেছে। আমি চিন্তাই করতে পারছি না তোদের চিন্তা ধারণা এতটা নির্মম। প্রকৃতি তোর কাছ থেকে শুনতে চাইনি তোর ভাই কেমন। আমি ভালো করেই জানি তোর ভাই কেমন। সবার চোখে পর্দা পড়াতে পারলেও আমার চোখের সামনে পরিমাণ পর্দা বসাতে পারবে না। প্রকৃতির মন যাচ্ছে তিথির গায়ে ঠাস ঠাস করে কষিয়ে কয়েকটা থাপ্পড় বসাতে। ছোঁয়ার ওপর রাগ হচ্ছে, পাশে ছোঁয়া বসা, লাথি দিয়ে বলতে ইচ্ছে করছে, সত্য কথা সবার সামনে বলতে ভয় পাচ্ছিস? তোর জন্য আমার ভাই তোর পরিবারের সাথে দিনের পর দিন যুদ্ধ করে গেছে। ছোঁয়া প্রকৃতির চোখে তাকিয়ে বুঝতে পারে সবটা। ছোঁয়া তিথির হাত ধরে বলল, তোরা সবাই ভুল ভাবছিস। ঋষি আমাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, আমার পরিবারের কাছে অনেক অপমানিত হয়েছে। অর্পি দর্শকের মতো তাদের কথোপকথন শুনে যাচ্ছে। অর্পির মুখে কোনো কথা নেই। তিথি মোবাইল রেখে বলল, কি এমন করেছে তোর ঋষি যার জন্য তুই আমাদের সাথে এমন ব্যবহার করছিস? প্রকৃতি ভাই হয় সেজন্য তার গায়ে লাগে, তোর গায়ে লাগে কেন? বল, কি করেনি? আমাকে পাওয়ার জন্য আমার বাবার পায়ে ধরে একটা বছর ভিক্ষা চেয়েছিল। আমার মায়ের কাছ থেকে একাধিক অপমান থাপ্পড় খাওয়ার পরেও আমাকে হারাবে বলে আমার বাবার পা ছাড়েনি, শুধু একটা বছর ভিক্ষা চেয়েছে। আমি কিভাবে তার অপমান সহ্য করব? আমি কিছুতেই অপমান মেনে নিতে পারিনি। ছোঁয়া কোনো কথা না বলে নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে প্রস্থান করলো। পেছন থেকে অর্পি ডেকে যাচ্ছে। অর্পির কথা প্রকৃতির কান অবধি পৌঁছালেও প্রকৃতি সেখানে দাঁড়ায়নি। প্রকৃতির দৌড়ে গেটের কাছে আসে, চোখের জল মুছে রিক্সা নেয়। রিক্সা করে বাড়িতে ফিরে আসে। কোন বোনই তার ভাইয়ের অপমান সহ্য করতে পারে না? কোনো বোনই তার ভাইয়ের অপমান সহ্য করতে পারে না। সেখানে থাকলে তার প্রাণপ্রিয় বান্ধবীদের কথা সহ্য করতে পারবে না। সেই জন্য প্রকৃতি সেখান থেকে চলে আসা। ঋষি 2 দিন তার রুম থেকে বের হয়নি। আজ রাতে খাবারের জন্য নিচে নামে। ঋষিকে দেখে প্রকৃতির চোখে জল টলমল করতে লাগলো। ঋষির চোখের নিচে কালো দাগ পড়েছে। যে ছেলে নিজের স্কিন মেয়েদের মতো যত্ন দিত, আজ তার এমন অবস্থা। চোখ দুটো লাল রক্তবর্ণের মতো। ঋষির এমন অবস্থা দেখে ঋষির বাবা মুখের খাবার শেষ করে বলল, ঋষি, তোমার এমন অবস্থা কেন? তুমি কি নেশা জাতীয় কোনো দ্রব্য সেবন করো? ঋষি ছলছল চোখে কষ্ট লুকিয়ে রেখে বলল, না বাবা, মাথা ব্যথার জন্য রাতে ঘুমাতে পারিনি। দিনে ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম চোখের পাতায় আসলো না, সেই জন্য চোখ লাল দেখাচ্ছে। শাওয়ার নিলে হয়তো ঠিক হয়ে যাবে। ঋষির মা পরোটা দিতে দিতে বলল, আমাদের কাছ থেকে কী লুকাচ্ছিস? 2 দিন হলো খাবার টেবিলে আসিস না, রুমের দরজা লাগিয়ে রেখেছিস। আমি তো রুমের দরজা নক করলেও খুলিস না, কি হয়েছে? ঋষি কিছু বলার আগেই প্রকৃতি বলল, মা, ভাইয়ার কিছু হয়নি। আমি তাদের ডিয়ার দিয়েছিলাম সে যেন 2 দিন রুম থেকে বের না হয়, আর 2 দিন তোমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারবে না। ঋষি বোনের দিকে তাকিয়ে মুচকি হাসার চেষ্টা করলো, কিন্তু হাসিটা বের হলো না। দীর্ঘ একটা শ্বাস নিয়ে নিজেকে ঠিক করার চেষ্টা করলো।
প্রকৃতি ভাইয়ের হাতে হাত রাখে, চোখের ইশারায় বুঝিয়ে বলে, আমি থাকতে তোকে কষ্ট পেতে দিব না। আমি সব সময় তোর পাশে আছি। খাবারের পর প্রকৃতি ঋষির রুমে আসে। সমস্ত রুম অন্ধকার। ঋষি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। প্রকৃতি ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ায়। সিগারেটের ধোঁয়া সহ্য করতে না পেরে প্রকৃতির কাশি হয়। পিছন ফিরে প্রকৃতিকে দেখে ঋষির সিগারেটটা হাত থেকে ফেলে দেয়। রুমে এসে তাড়াতাড়ি ফ্যান অন করে। ফ্যানের বাতাসে নিকোটিনের ধোঁয়া তাড়াতাড়ি উধাও হয়ে যাবে। প্রকৃতি কাঁচতে কাঁচতে বলল, ভাইয়া, তুই সিগারেট খাচ্ছিস? তোর এমন অধপতন আমি দেখতে পারবো না। ঋষি প্রকৃতির কথায় রেগে বলে, ভারী গলায় বলল, তুই আমার রুমে কেন? এখনই বেরিয়ে যা রুম থেকে। কারো রুমে ঢুকতে হলে পারমিশন লাগে, সেই জ্ঞানটাকে কি হারিয়ে ফেলছিস? তুই অন্যের রাগ আমার উপর দেখাতে আসবি না। তুই যদি সিগারেট খেতে পারিস, আমিও আজ থেকে সিগারেট খাবো। ঋষি প্রকৃতির কথায় রেগে গেল, ভারী গলায় বলল। প্রকৃতির কথা শুনে ঋষির মাথায় রক্ত চেপে বসে। প্রকৃতির গালে কষিয়ে একটা থাপ্পড় বসে দেয়। প্রকৃতির ফর্সা গাল মুহূর্তের মাঝেই লাল বর্ণ ধারণ করে। প্রকৃতি কান্না করতে করতে বলল,